ফ্রেন্ডস, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্র সলভ করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। তো রায়মার্টিন প্রশ্নবিত্রে আমাদের 10টা মডেল কোশ্চেন পেপার সলিউশন হয়ে গেছে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 11 স্টার্ট করছি। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার, সে সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লে লিস্টে করে দেওয়া আছে। তো মডেল কোশ্চেন পেপার 11 পেজ নাম্বার 574 আছে। 574 পেজে এটা একের দাগের এক থেকে শুরু করবো। দেখো, প্রথমটাই যে বলেছে কোনো মূলধন 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে। তাহলে একটা মূলধন একের দাগের যেগুলো আছে এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ 6টা দেওয়া আছে, 6টাই করতে হবে। তাহলে 16 বছরে দ্বিগুণ হচ্ছে, আমরা মনে করছি এক্স টাকা, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 2x হয়ে যাচ্ছে। তাহলে তখন সুদ কত হয়ে যাচ্ছে? 2x - x সমান x টাকা। তাহলে আসল 2x টাকা, সুদও 2x টাকা। এটা হয়ে যাচ্ছে 16 বছরে। তাহলে সুদের হার আমরা মনে করছি 8%। তাহলে এই সূত্র প্রয়োগ করছি, PRT, টি মানে 16 বছর বাই 100 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? এটা 4 4 16, 4 25 100। তাহলে আর ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 25টা গুণ হয়ে যাবে, এদিকে এসে এক্সটা এদিকে নিচে চলে আসছে আর 4টাও নিচে চলে আসবে। এটা কেটে গিয়ে হয়ে যাচ্ছে 25/4। 25/4 মানে কত? 6 পূর্ণ 1/4, তাই তো? কিন্তু এটা 6.25, 6.25 যেটা আছে সেটা অ্যান্সার। 6 পূর্ণ 1/4 মানে 6.25 হয়ে যাচ্ছে, 6.25%, দুইয়েরটা। আচ্ছা, নেক্সট দেখো দুইয়েরটা। দুইয়েরটা বলছে প্রদত্ত কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, দেখো দ্বিঘাত সমীকরণ নয় কোনটা, তার মানে কার ক্ষেত্রে কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, প্রথমটা তো হবেই, 3x² অপোজিট সাইনে আছে মানে হয়ে যাবে। দ্বিতীয়টা 4x², দ্বিতীয়টাও দ্বিঘাত সমীকরণ। তৃতীয়টাও √3x², কেটে যাচ্ছে। চতুর্থটা দেখো x², চতুর্থ যেটা আছে দ্বিঘাত সমীকরণ নয়, চতুর্থটা তো দ্বিঘাত সমীকরণ হবে। তৃতীয়টা এখানে √3, এই যে √3x + 2 তার হোল স্কোয়ার সমান √3x + 2 তার হোল স্কোয়ার, আর আছে 3x² - 7 ইজ ইকুয়াল টু 3x² - 7। তাহলে এইটা স্কোয়ার করলে a স্কোয়ার মানে a² + 2ab, 2 × √3x × b + b স্কোয়ার, 2a স্কোয়ার 4 ইজ ইকুয়াল টু 3x² - 7। এখানে দেখো 3x² কেটে যাচ্ছে উভয় দিকে, তাহলে স্কোয়ার পার্ট আর কিছু থাকছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে এটা হয়ে যাচ্ছে দুইয়েরটা। কোনটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না? অপশন সি এরটা। অপশন সি, √3x + 2 তার স্কোয়ার, √3x + 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x - 7 ইজ ইকুয়াল টু 3x - 7। এখানে যেহেতু স্কোয়ার পার্ট কিছু থাকতে না, এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো তিনেরটা। তিনের বলছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে, রম্বসের পরিসীমা, অর্থাৎ দুটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে, পরিসীমা একটা বাহু পেলেই 4 দিয়ে গুণ করে আমরা পরিসীমা পাবো, কারণ রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। আর আমরা কি জানি, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা, তাহলে এইটা যদি একটা রম্বস হয়, দুটো কর্ণ, একটা বলেছে 24 সেমি, একটা 10 সেমি, এই যে এই কর্ণটা এরা সমকোণে এটা মনে করো ABCD, এইটা মনে করো ও। তাহলে 24 সেমি যদি এসিটা পুরোটা ভাবি, এসি এর লেন্থটা যদি 24 হয়, তাহলে সমদ্বিখণ্ডিত করে এইটা 12, এইটা 12, আর বিডিটা যদি 10 হয়, তাহলে এই দিকটা 5 আর এই দিকটা 5। এখানে ওএ আর ওসি 12 12 করে, ওবি আর ওডি হয়ে যাচ্ছে 5 5 করে, আর এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা হচ্ছে অতিভুজ। তার মানে AB² ইজ ইকুয়াল টু ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার যেগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্রত্যেকটা একটা সমকোণী ত্রিভুজ, AOB, BOC, COD, AOD প্রত্যেকটা। তাহলে AB² সমান কত হয়ে যাচ্ছে? ওএ হয়ে যাচ্ছে 12² OB 5², AB² হয়ে যাচ্ছে এটা 144 প্লাস 25, AB² 169, AB ইজ ইকুয়াল টু ±13, তাহলে AB সমান 13 হয়ে যাচ্ছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 13 সেমি, তাহলে 4টে বাহু সমান হয়, তাহলে পরিসীমা 4 13 52 সেমি। অপশন ডি তে আছে 52 সেমি, ঠিক আছে। অপশন ডি 52 সেমি।
4 সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কত? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, দেখো যদি এইভাবে নিই আমরা যে এই যে এইটা কোস স্কোয়ার থিটা, এইটা তো এইটা হয়ে যাবে, এইটা সাইন থিটা মাইনাস কোসেক থিটা তার স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কোসেক থিটা। এখানে দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু স্কোয়ার পার্ট আছে এর মান যত কমই হোক কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে, নেগেটিভ মান হবে না যেহেতু স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটা এর সর্বনিম্ন মানের জন্য এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, আমরা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন আর কোসেক কেটে যাচ্ছে, সাইন ইন্টু কোসেক 1 হয়, তাহলে এর মান হয়ে যাচ্ছে এর মান 0 হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। তাহলে আমরা সর্বনিম্ন মানের জন্য এর মানটা 0 ভাবছি, 0 ভাবলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে এটা যদি 0 ভাবে আর এটা 2 সমান 2 হয়ে যাচ্ছে সর্বনিম্ন মানের জন্য। আর সর্বোচ্চ মান তো এর মানটা স্কোয়ারের মান আরো বেশি হতে পারে, তাহলে এখানে সর্বনিম্ন মান হয়ে যাচ্ছে অপশন ডি 2। হ্যাঁ, আর একটা আমরা ভাবতে পারি যে সাইন থিটা মাইনাস কোসেক থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কোসেক থিটা 0। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক মানে 1 বাই সাইন, এটা কেটে গেল, তাহলে এই 2টা পড়ে আছে ওদিকে গেলে, তাহলে এর স্কোয়ার মানটা কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা দুভাবে করে দিচ্ছে এটা কোস স্কোয়ার থিটা, তাহলে এখানে 2টা ওদিকে গেলে এখানে শুধু 2 পড়ে থাকবে, কেটে গেছে যেহেতু তার সঙ্গে মানগুলো, তাহলে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, তাহলে এর মান 2 বা তার চেয়ে অনেক বেশি, তাহলে সর্বনিম্ন মান কত 2, ঠিক আছে। আচ্ছা 5এরটা, পাঁচের বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, মানে 2r ব্যাসার্ধ এটার কিউব, তাহলে 4/3 পাই 8r কিউব, 4 আসতে 32 পাই আর কিউব বাই 3, মানে এটা 32 পাই হবে, 32 পাই আর কিউব বাই 3, ঠিক আছে, এইটাই আসছে। এটা কোন অপশনে আছে 32 পাই আর কিউব বাই 3, অপশন এ তে আছে 32 পাই আর কিউব বাই 3 ঘন একক, অপশন এ 32 পাই আর কিউব বাই 3 এত ঘন একক, ঠিক আছে, 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। নেক্সট দেখো 6এরটা, 6 বলছে এখানে বিষয়টা যেটা যে 4/3 পাই আর কিউব 8টা ব্যাসার্ধ, আর এর জায়গায় 2r ব্যাসার্ধ বলেছে, আর এর জায়গায় 2r পুট করে দিতে হবে খালি। আচ্ছা 6এরটা দেওয়া আছে একটা রিলেশন 3y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 6, 3y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 6, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দিয়েছে। এবার বলছে ও x এর সংখ্যাগুলো মান 21 হলে y এর সংখ্যাগুলো মান, তাহলে x এর সংখ্যাগুলো মান বলে দেওয়া আছে 21 বলে দিলে 3 21 63 হয়ে যাচ্ছে সমান 6, তাহলে 3y ইজ ইকুয়াল টু 63 ডান দিকে গেলে 63 প্লাস 6, তাহলে 3y ইজ ইকুয়াল টু 69, তাহলে y ইজ ইকুয়াল টু 69 বাই 3, তাহলে y ইজ ইকুয়াল টু 23, তাহলে x এর সংখ্যাগুলো মান যদি 21 হয়ে যায় তাহলে y এর সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে 23, অপশন বি তে আছে। হলো, দেখো 1-এর দাগের গুলো হয়ে গেল, নেক্সট 2-এর দাগের শূন্য স্থান পূরণ করা। আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। 2-এর দাগে শুরু করছি, দেখো 2-এর একটা বলা আছে 6 a এর মূলধন ইজ ইকুয়াল টু 8, b এর মূলধন ইজ ইকুয়াল টু 10, c এর মূলধন হয়, তাহলে মূলধন অনুপাত, তাহলে 6a এর মূলধন মানে 6a হবে, 8b এর মূলধন মানে 8b হবে, আর 10c এর মূলধন মানে 10c হবে, ঠিক আছে, 10c। তাহলে 6, 8, 10 তিনটে লসাগু কত, তিনটে লসাগু হচ্ছে 6, 8, 10 60, 60 হচ্ছে না 120, 120 দিয়ে ভাগ করলে 6a বাই 120, 8b বাই 120 আর 10c বাই 120, এটা 20, 15,
12, তাহলে a বাই 20, b বাই 15, c বাই 12, তাহলে a ইস টু b ইস টু c কত হয়ে যাচ্ছে? 20 ইস টু 15 ইস টু 12। এখানে কি চেয়েছে? মূলধন অনুপাত, তাই তো? তাহলে এটাই অনুপাত হবে এখানে এইটা। তাহলে a বাই 20, b বাই 15, c বাই 12, তাহলে a ইস টু b ইস টু c 20 ইস টু 15 ইস টু 12, তাহলে হয়ে যাচ্ছে 20 ইস টু 15 ইস টু 12। দুইয়েরটা, দুইয়ের বলছে রুট ওভার অফ 80 ইজ ইকুয়াল টু এক্স রুট ওয়াই হলে এক্স প্লাস ওয়াই কত? রুট ওভার অফ 80 ইজ ইকুয়াল টু এক্স রুট ওয়াই, রুট ওভার অফ 80 ইজ ইকুয়াল টু এক্স রুটের মধ্যে ওয়াই। এবার 80কে ভাঙলে কি হচ্ছে? 2 দিয়ে হলে 40, 2 দিয়ে হলে 20, 2 দিয়ে হলে 10, 2 দিয়ে হলে 5, তাহলে এইটা 4টে 2 আর একটা 5 রুটের মধ্যে এইরকম 2 2 2 2 5 ইজ ইকুয়াল টু এক্স রুট ওয়াই। 4টে 2 থেকে দুটো 2 বাইরে আসবে, তাহলে দুটো 2 বাইরে এলে 4 হয়ে যাচ্ছে। 4 রুট 5 ইজ ইকুয়াল টু এক্স রুট ওয়াই। উভয় দিক তুলনা করলে এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 5, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান চেয়েছে। এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাচ্ছে 5 আর 4 9, তাই তো? 9 হয়ে যাবে এটা। 1 2 3, তিনেরটা। তিনেরটা বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে ড্যাশ বিন্দু দিয়ে যায়। এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা অতিভুজ। একে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করা হয়, বৃত্তটা অবশ্যই এই সমকোণিক বিন্দু দিয়ে যাবে। যেমন অর্ধবৃত্তর ক্ষেত্রে, অর্ধবৃত্ত তো সমকোণ, তার মানে এটা তো ব্যাস হয়, এটা ব্যাস হয় বলেই এটা 90 ডিগ্রি কোণ হয়, তাই তো? অর্ধবৃত্ত কোণের ক্ষেত্রে যেমন ওইখানে আমরা ছবিটা কল্পনা করলে বুঝতে পারছি। আর একটা সমকোণী পরিবৃত্তের ক্ষেত্রে অঙ্কন করলে পরিষ্কার বোঝা যাবে যে সমকোণিক বিন্দু দিয়ে যাবে বৃত্তটা, ঠিক আছে? যখনই অতিভুজটা ব্যাস, তাহলে এটা সমকোণিক বিন্দু দিয়ে যাবে। ড্যাশ বিন্দু সমকোণিক বিন্দু, সমকোণিক বিন্দু দিয়ে যাবে। 4 5 6। 4এরটা কি বলেছে? সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির সমষ্টির বৃত্তীয় মান। আচ্ছা, সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির বৃত্তীয় মান, তাহলে সামান্তরিকের এই সন্নিহিত মানে পাশাপাশি যে কোনো দুটি কোণের মান কত হয়? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে তার বৃত্তীয় মান কত হয়ে যাচ্ছে? পাই রেডিয়ান। সামান্তরিকের পাশাপাশি যে কোনো দুটো কোণের মান, এটা একটা সামান্তরিক, এইটা বা এইটা যাই হোক 180, তাহলে এদের বৃত্তীয় মানটা হয়ে যাচ্ছে পাই রেডিয়ান, তাই তো? 5এর বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ, তাহলে শীর্ষ কোণের মান। শঙ্কুর ছবিটা আঁকছি, এটা একটা শঙ্কু। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে আমাদের, 11 নম্বর মডেল কোশ্চেন সেট চলছে। 22টারই সলিউশন করবো আমরা, আজকেরটা হয়ে গেলে আর 11টা বাকি থাকবে, ঠিক আছে? এইটা একটা সমকোণী, এইটা একটা হচ্ছে শঙ্কু। এই শঙ্কুর ক্ষেত্রে কি বলে দিয়েছে? যে শঙ্কুর ক্ষেত্রে বলা আছে এখানে যে তার উচ্চতাটা ভূমির ব্যাসার্ধের √3 গুণ। আমরা ভূমির ব্যাসার্ধ আর একক মনে করছি, তাহলে উচ্চতাটা হয়ে যাচ্ছে √3r, তাই তো? এই কোণটা যদি আলফা হয়ে যায়, তাহলে ট্যান আলফা সমান কত? লম্ব বাই ভূমি, ট্যান আলফা লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, তার মানে r বাই √3r, আর এইটা ভূমি, সেটা উচ্চতাটা হচ্ছে √3 গুণ ব্যাসার্ধে, তাহলে ট্যান আলফা সমান আর কেটে গেলে 1 বাই √3 হয়ে যাচ্ছে। তাহলে ট্যান আলফা সমান ট্যান 30, আলফা সমান 30 ডিগ্রি, মানে অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ শীর্ষকোণের মান কত? 30 + 30 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে শীর্ষকোণের মান এখানে 60 ডিগ্রি। 6এরটা x1 থেকে xn এই n সংখ্যক সংখ্যার গড় x বার হলে কে x1 কে x2 কে xn এদের গড় কত? ঠিক আছে, তাহলে x বার সমান কি হয়ে যাচ্ছে? x বার ইজ ইকুয়াল টু x1 x2 x3 ডট 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 প্লাস xn বাই n, এইটা। তাহলে এদের এই গড়টা কত হবে? যে এই যে kx1 প্লাস kx2 প্লাস kx3 প্লাস ডট 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 প্লাস kxn বাই n,
এখান থেকে আমরা কেটা কমন নিতে পারি, প্রত্যেকটার উপরে কে আছে, তাহলে কেটা কমন হিসেবে নিতে পারি। কে কমন নিলে কি পড়ে থাকছে, x1 x2 x3 ডট 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 প্লাস xn বাই n। এইটার মান এখান থেকে যদি পুট করে দিই, এটা তাহলে kx বার হয়ে যাচ্ছে, দেখো kx বার। ঠিক আছে, তাহলে 6-এরটা এখানে হয়ে যাচ্ছে, এটা শূন্যস্থানে কি হয়ে যাবে, শূন্যস্থানে হয়ে যাবে kx বার। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগে সব কটা হয়ে গেল, এবার আমরা 3-এর দাগে যাচ্ছি শূন্যস্থান পূরণের অঙ্কে। শূন্যস্থান পূরণের বা শূন্যস্থান পূরণ হয়ে গেল সত্য মিথ্যা। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ যে কোনো টাকারই হোক, যত হারই হোক, 1 বছরের বার্ষিক যেহেতু সুদের হার, 1 বছরের কোনো পার্থক্য হয় না, 1 বছরের ক্ষেত্রে সমান থাকে। তাহলে এই যে বলে দিয়েছে প্রথমটাই 1 টাকা, এটা মিথ্যা প্রথমটাই, কারণ প্রথম বছরের বার্ষিক সুদের হার যখন হয়, প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়, প্রথম বছরের পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়তে থাকে, সরল সুদ একই হারে কন্টিনিউ হতে থাকে। তাহলে প্রথমটাই এখানে মিথ্যা। ছয় নয় 12 এই চতুর্থ সমানুপাতি 14 বলা আছে। আচ্ছা, 6 9 12 এই চতুর্থ সমানুপাতি আমরা এক্স ভাবছি, সত্য কিনা যাচাই করি। তাহলে 6/9 = 12/x হবে, কোনাকুনি গুণ করলে 6x = 12 × 9, তাহলে x = 12 × 9/6 হয়ে যাচ্ছে, 6 দিয়ে 12, তাহলে x সমান 9 × 18 হয়ে যাচ্ছে। চতুর্থ সমানুপাতির মান চলে আসছে 18, কিন্তু এখানে বলা আছে চতুর্থ সমানুপাতির মান 14, তাহলে এটাও মিথ্যা। একটা এরপর বলা আছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। বলা আছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে, এটা মনে রাখতে হবে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের স্টেটমেন্টটা তুলে দিয়েছে বা প্রয়োগের তুলে দিয়েছে। তো এটা তার প্রয়োগের স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, প্রমাণ নয়, স্টেটমেন্ট থেকে শর্ট কোশ্চেন দিচ্ছে। তাহলে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, একদমই ঠিক, এটা ঠিক আছে, এটা সত্য। আচ্ছা, তাহলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 4-এরটা sin 5θ = sin² 13 প্লাস sin² 77 হলে থিটার মান 18 ডিগ্রি। এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। sin 5θ = sin² 13 প্লাস sin² 77, sin 5θ = sin² 13 প্লাস sin² 77, তাহলে sin 5θ = sin² 13 প্লাস এই যে sin² 77 আমরা ঘুরিয়ে লিখছি 90 - 13, ঠিক আছে। তাহলে sin 5θ = sin² 13, sin 90 - θ cos θ cos² 13, তাহলে sin 5θ সমান sin² θ বার cos² θটা একই, এটার মান 1, তাহলে sin 5θ = sin 90 ডিগ্রি, তাহলে 5θ = 90, তাহলে থিটার মান 90/5 মানে 18 ডিগ্রি। থিটার মান 18 ডিগ্রি কি বলেছে, থিটার মান 18 ডিগ্রি বলা আছে, তার মানে যেটা বলেছে এটা সত্য, ঠিক আছে, সঠিক বলা আছে। 3 4 দুটোই সত্য হচ্ছে। 5-এরটা একটি ঘনকের 4 দেয়ালের ক্ষেত্রফল s বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য d বর্গমিটার হলে s = 3d। ঘনক, একটা ঘনকের ক্ষেত্রে ঘনকের যদি ঘনকের কর্ণ যদি d মিটার হয়, তাহলে সেই ঘনকের বাহু, ঘনকের ক্ষেত্রে কত, ঘনকের ক্ষেত্রে বাহু যদি একক হয়, তাহলে কর্ণ √3 × বাহু কর্ণ। তাহলে যদি কর্ণ থেকে আমরা কর্ণ যদি d হয়ে যায়, তাহলে বাহু কত হবে, d/√3, এইটা d/√3 এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর ক্ষেত্রফল কত, ঘনকের প্রত্যেকটা বাহুর ক্ষেত্রফল হচ্ছে এক একটা বাহু যদি এইটা হয়, তাহলে s = এইটা স্কয়ার, না s নয়, মানে একটা বাহুর ক্ষেত্রফল হচ্ছে d²/3, এটা একটা বাহুর ক্ষেত্রফল, ঠিক আছে, এটা একটা বাহুর ক্ষেত্রফল। এবার এখানে যে s = 3d আসছে, কিন্তু এখানে স্কয়ার পার্ট চলে আসছে, ঠিক আছে, মানে বাহুর একটা বাহুর ক্ষেত্রফলে একটা স্কয়ার পার্ট চলে আসছে, কিন্তু যে সম্পর্কটা দেওয়া আছে s = 3d, কিন্তু সেই রকম কোনো সম্পর্ক, এবার এটা তো একটা বাহুর ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু
একটার ক্ষেত্রফলেই দেখা যাচ্ছে যে ডি স্কোয়ার চলে আসছে, এখানে কোনো স্কোয়ার পার্ট নেই, তাহলে এটা মিথ্যা। আচ্ছা, নর্মালি 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবার এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সব প্রয়োগ করলে আমরা যদি বের করতে চাই 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র যদি বের করতে চাই, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আমাদের কর্ণের দৈর্ঘ্য ডি মিটার বলেছে, তাহলে এইটা হচ্ছে d/√3 একটা বাহু। তাহলে কি হয়ে যাবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু এই d√3 প্লাস d√3 ইন্টু আবার d√3, এই যে স্কোয়ার পার্ট চলে আসছে, তাহলে 2 ইন্টু 2d/√3 ইন্টু d/√3। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, 2 টু 4d স্কোয়ার বাই 3 এইরকম চলে আসছে এস এর মানটা। সেরকম কিছু এখানে আসছে না, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয়ের সকল শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা দিয়েছে। ঠিক আছে, তো এটা যেটা দিয়েছে একদমই সত্য। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের সময় দেখবে সকল শ্রেণীদৈর্ঘ্য সবসময় সমান নাও হতে পারে। নেক্সট দেখো 3-এর দাগে হয়ে গেল, 4-এর দাগে মডেল কোশ্চেন সেট 11-এর সলিউশন চলছে। আচ্ছা, ম্যাথামেটিক্সে আরো যারা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, আমাদের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, এবার শুরু করছি 4-এর দাগের 2 নম্বর করে প্রবলেমগুলো সলিউশন। 4-এর দাগের এক একটা কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের 1/2 গুণ হয়, কমতে কমতে কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? আচ্ছা, ধরি যন্ত্রের মূল্য x টাকা ধরে নিচ্ছি, ধরি যন্ত্রের মূল্য সমান x টাকা। আচ্ছা, হ্রাসের হার ইজ ইকুয়াল টু r% আমরা ধরে নিচ্ছি, হ্রাসের হার r%। হ্যাঁ, আচ্ছা, যন্ত্রের মূল্য x টাকা, হ্রাসের হার r%, তাহলে 5 বছরে এত গুণ হচ্ছে। তাহলে অতএব x ইন্টু 1 মাইনাস, এটা মাইনাস হবে r/100, তারপরে 5 ইজ ইকুয়াল টু হাফ x হয়ে যাচ্ছে। তাহলে x কেটে দিলে এইটা 1 মাইনাস r/100 টু দি পাওয়ার 5 এখানে বা ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে এইটা সমান কত হচ্ছে, বা 1 মাইনাস r/100 ইজ ইকুয়াল টু হাফ তার পাওয়ারে 1/5। ঠিক আছে, তাহলে এবার মনে করো যে টি বছরে 1/4 গুণ হবে। ধরছি আমরা, ধরি টি বছরে 1/4 গুণ হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা টি বছরে 1/4 গুণ হবে। তাহলে এবার কন্ডিশন অনুযায়ী কি বলছে এটা, অতএব x ইন্টু 1 মাইনাস r/100 তারপরে t ইজ ইকুয়াল টু 1/4x। ঠিক আছে, এই মানটা আমরা জানি, এই মানটা হচ্ছে হাফের পাওয়ারে 1/5। x কেটে গেলে আর x কেটে দেওয়া হলো মনে করো। ঠিক আছে, এবার এর মানটা হচ্ছে হাফ তার পাওয়ারে 1/5, তার পাওয়ারে আবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপরে t ইজ ইকুয়াল টু 1/4। ঠিক আছে, বা এটা হাফ তার পাওয়ারে t/5, তাহলে গুণ হয়ে 1/5 ইন্টু t, তাহলে t/5 হয়ে যাচ্ছে। t/5 ইজ ইকুয়াল টু, এটা আমরা হাফ তার পাওয়ারে 2, উভয় দিক তুলনা করলে t/5 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, বা t সমান 5 দুগুণে 10, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ করে 10 চলে আসছে। তাহলে অ্যান্সারটা লিখবে এবার, তাহলে যে অ্যান্সারটা লিখবে, কত বছরে তা প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। অতএব 10 বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। ঠিক আছে, দেখো 10 বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, হয়ে গেল এক একটা। নেক্সট 2 শুরু করছি। কোনো মূলধন একটি নির্দিষ্ট সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি আসল মূলধনটা, মূলধন মানে আসলটা, ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা, সময় কত
সময় সমান কত বছরে বলেছে? 20 বছরে, তাই তো? তো সময় 20 বছর, দ্বিগুণ হয় মানে সেটা সুদ আসলে 100 টাকা হলে 200 টাকা হয়ে যায়, এখানে x টাকা হলে সেটা 2x টাকা হয়ে যাবে। তাহলে সুদ আসল সমান 2x টাকা, ঠিক আছে? তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2x মাইনাস x টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে সুদটা, ঠিক আছে? সুদ হয়ে যাচ্ছে x টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সুদের হার r%, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু r%। এবার এইখানে একটা যোগ বিয়োগ করে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে একটা সুদ পেয়েছি, আর সুদের বের করার যে সূত্র PRT/100 সেটা প্রয়োগ করে একটা সুদ পাবো, দুটো সুদ সমান হবে। তাহলে শর্তানুসারে PRT/100 মানে x ইন্টু r ইন্টু t মানে 20 বছর বাই 100 ইজ ইকুয়াল টু, এটা x হবে, এটা কেটে দিলে 5 হয়ে যাচ্ছে, বা r সমান এদিকে x আছে আর এদিকে x/5টা এদিকে আছে 5/x হয়ে যাচ্ছে, কেটে গেল। তাহলে r ইজ ইকুয়াল টু 5। তাহলে সুদের হার কত? 5%। অতএব সরল সুদের হার 5%। এবার আমরা মনে করছি যে এটা বলছে কত বছরে 3 গুণ হবে, ধরছি t বছরে 3 গুণ হবে, ধরে নিচ্ছি, ধরি t বছরে সুদ আসলে 3 গুণ হবে, তাই তো? সুদ আসলে 3 গুণ হবে। 3 গুণ হচ্ছে মানে সুদ আসলটা কত হচ্ছে? অতএব সুদ আসল সমান 3x টাকা। তাহলে তখন সুদ কত হয়ে যাচ্ছে? 3x মাইনাস xটা হচ্ছে আসল সমান 2x টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো, প্রথমে ছিল আসল x টাকা, বলেছে 20 বছরে সুদ আসলে দ্বিগুণ হয়, তাহলে সময় 20 বছর, সুদ আসল 2x টাকা, তাহলে সুদ কত হচ্ছে? 2x মাইনাস x টাকা হয়ে যাচ্ছে। ধরছি সুদের হার 8% ধরে নিয়ে যে PRT/100 প্রয়োগ করে একটা সুদটা বের করেছি, আবার এখানে একটা সুদ বেরিয়েছে, দুটোকে সমান করেছি, সমান করে সুদের হারটা বেরিয়ে গেছে 5%। এবার বলেছে কত বছরে 3 গুণ হবে, আমরা t বছরে সুদ আসলে 3 গুণ হবে ধরেছি, তাহলে তখন হয়ে যাচ্ছে 3x টাকা হয়ে যাবে। আচ্ছা, তাহলে সুদটা কত হচ্ছে? 3x মাইনাস xটা আসল, তাহলে সুদ হয়ে গেল 2x টাকা। এবার যদি সমান করে দিই, যে এইটা সুদ বের করছি, এই যে x টাকার 5% হারে t বছরের সুদটা বের করছি, সেইটা কার সঙ্গে সমান হবে? 2x এর সঙ্গে। x ইন্টু 5 ইন্টু t বাই 100 ইজ ইকুয়াল টু 2x, x কেটে দিচ্ছি, বা t ইজ ইকুয়াল টু কথা হচ্ছে 2 ইন্টু 100 বাই 5, 5 20 বা t ইন্টু 20 দুগুণে 40। তাহলে অ্যান্সারটা কি লিখবে? যে 40 বছরে সুদ আসলে 3 গুণ হবে। অতএব 40 বছরে সুদ আসলে 3 গুণ হবে, ঠিক আছে? 40 বছরে সুদ আসলে 3 গুণ হচ্ছে। নেক্সট দেখো, 4 দাগের 2 হলো, 4 দাগের 3। ক্লাস 9, 10, 11, 12 চারটে ক্লাসেরই ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। যা প্রবলেম হবে ওখান থেকে তোমরা দেখতে পাবে। আমরা রায়মার্টিন সলভ করছি 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এরপরে পর্ষদ, এবিটিএ টেস্ট পেপার সবই সলিউশন করে দেওয়া হবে। আচ্ছা, 3এরটা কি বলছে? তিনেরটা বলে দিয়েছে a/b 2:3, b/c 4:5, তাহলে a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ইজ টু বিসি, সহজ অঙ্ক। আচ্ছা, a/b কত? a/b সমান 2:3 আর b/c 4:5, b/c ইজ ইকুয়াল টু 4:5। তাহলে এখানে b এর সাপেক্ষে মান 3, এখানে b এর সাপেক্ষে মান 4, দু জায়গায় b এর মানটা ইকুয়াল করব। 3 আর 4 লসগু কত? 12। তাহলে এখানে করে নিচ্ছে a/b, এটাকে 12 করার জন্য 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটোকেই 4 দিয়ে গুণ, 8:12। তাহলে এখানে 3 দিয়ে গুণ, b/c ইজ ইকুয়াল টু 12:15। তাহলে a/b/c ইজ ইকুয়াল টু 8:12:15, এইটা হয়ে গেল a/b/c, ঠিক আছে? এবার দেখো এখানটায়, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি a সমান 8k, b সমান 12k আর c সমান 15k, কে অশূন্য ধ্রুবক, ঠিক আছে?
অশূন্য ধ্রুবক। তাহলে কে একটা ধ্রুবক যেটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে, কে অশূন্য ধ্রুবক। আচ্ছা, তাহলে অতএব এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি সমান কত? অতএব এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি সমান এ স্কোয়ারের মান 8k তার স্কোয়ার, বি স্কোয়ারের মান 12k তার স্কোয়ার ইস টু সি স্কোয়ার বিসি। বিসি মানে বি এর মান হচ্ছে 12k ইন্টু 15k, ঠিক আছে। আচ্ছা, অনুপাতটা কত? 64k স্কোয়ার ইস টু 144k স্কোয়ার ইস টু 15 ইন্টু 12, 15 10 কে 150, 180k স্কোয়ার। আচ্ছা, প্রত্যেকটাই 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4k স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 16 ইস টু 4 3 12, 4 6 24, 4 দিয়ে 4 4 16, 4 5 20। আর যাচ্ছে কি? আর যাবে না, তাহলে এইটাই অ্যান্সার চলে আসছে। অতএব এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি এর মান 16 ইস টু 36 ইস টু 45, ঠিক আছে। অতএব এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি এর মান 16 ইস টু 36 ইস টু 45, এইটা আসছে। দেখো 4 থেকে 3 হয়ে গেল, 4 থেকে 4-এ যাবো। চার। আচ্ছা, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে কে এর মান কত? x স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু 2x মাইনাস 1 দ্বিঘাত সমীকরণে x স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু 2x মাইনাস 1। আগে আমরা এটাকে সাজিয়ে নিই, x স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু 2kx মাইনাস কে, বা x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকাল টু 0, এইটা, ঠিক আছে। এখান থেকে বা এক্স স্কোয়ার মাইনাস, যদি 1 প্লাস 2k হয়ে যাচ্ছে, যদি আমরা মাইনাসটা কমন নিই আর প্লাস এক্সটাও কমন নিই, এইরকম হয়ে যাচ্ছে, প্লাস কে ইজ ইকাল টু 0, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইজ ইকাল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত। সমান ও বিপরীত চিহ্নযুক্ত মানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মনে করছি যদি সমীকরণের বীজদ্বয় আলফা ও মাইনাস আলফা হলে তাহলে বীজদ্বয়ের সমষ্টি বের করার সূত্রটা কি? অতএব আলফা প্লাস, এই যে সমান আলফা বিপরীত চিহ্নযুক্ত, ওই জন্য মাইনাস আলফা, প্লাস মাইনাস আলফা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। তার মানে এইটা মাইনাস অফ মাইনাস 1 প্লাস 2k বাই এ এর মান 1। তাহলে এটা আলফা মাইনাস আলফা ইজ ইকাল টু মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 2k। তাহলে এটা প্লাস মাইনাস কেটে 0, তাহলে 1 প্লাস 2k সমান 0, বা 2k ইজ ইকাল টু মাইনাস 1, বা k ইজ ইকাল টু মাইনাস 1/2, এইটা হয়ে গেল। তাহলে কে এর মান, কে সমান কত? তাহলে কে সমান হয়ে যাচ্ছে এখানে মাইনাস হাফ। অতএব এখানে অ্যান্সারটা লিখে দেবে, অতএব কে এর মান মাইনাস হাফ, ঠিক আছে। নেক্সট দেখো, 4 হয়ে গেছে, 5-এরটা। 5 পাশের চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে কিউপিএস 70 ডিগ্রি, কিউএসআর 40 ডিগ্রি হলে আর কিউএস এর মান কত? এইরকম একটা বৃত্ত আছে যার কেন্দ্রটা দেয়া আছে, এটা কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এইটা কেন্দ্র হলে এটা পিএস আমরা নিচ্ছি, এইরকম একটা হবে, এটা যোগফল একটা, আর এইরকম একটা, এইটা, ঠিক আছে। আচ্ছা, পি কিউ আর এস, এইটা ও পি কিউ আর এস, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে কোণ কিউপিএস সমান কত? কিউপিএস 70 ডিগ্রি, কিউপিএস এই পুরোটা 70 ডিগ্রি, তাই তো। এবং কিউএসআর 40 ডিগ্রি, এবং কোণ কিউএসআর সমান 40 ডিগ্রি, কিউএসআর এইটা,
40°। ঠিক আছে। আচ্ছা, আর কিউ এস এর মান কত? আর কিউ এস মানে এইটা যোগ করতে হবে, এই মানটা চেয়েছে। ঠিক আছে, এবার দেখো আর কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে, কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে, কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে কোণ কিউ এস আর এবং কিউ পি আর, এই কোণটা আর এই কোণটা এরা একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। উভয়ের ক্ষেত্রেই আর থেকে শুরু করে এসএসএস, আবার আর থেকে শুরু করে কিউএসএস, আর থেকে শুরু করে কিউএসএস, আর থেকে শুরু করে কিউএসএস, বা এটাও বলা যাবে কিউ থেকে শুরু করে এখানে টাচ করে আরএসএস, কিউ থেকে শুরু করে এখানে টাচ করে আরএসএস। তাহলে কোণ দুটো সমান, অতএব কোণ কিউ এস আর সমান কিউ পি আর সমান 40° হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি 40° হয়, পুরোটা সত্য বলা আছে, অতএব কোণ আর পি এসটা কত? আর পি এস হচ্ছে কোণ কিউ পি এস থেকে, কিউ পি এস থেকে মাইনাস কোণ কিউ পি আর সমান, এইটা হয়ে যাচ্ছে 70 মাইনাস 40 সমান 30°। তাহলে এই দিকটা 30° হয়ে যাচ্ছে। এবার এস আর বৃত্তচাপের সাপেক্ষে দেখো, এস আর বৃত্তচাপের সাপেক্ষে এস থেকে শুরু করে এখানে টাচ করে এখানে শেষ, এস থেকে শুরু করে এখানে টাচ করে এখানে শেষ, বা আর থেকে শুরু করে এখানে টাচ করে এখানে শেষ এস এস এস, আর থেকে শুরু করে পি এতে টাচ করে এস এস এস। তাহলে এস আর এর সাপেক্ষে এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ। এবার এস আর বৃত্তচাপের সাপেক্ষে, এস আর বৃত্তচাপের সাপেক্ষে কোণ আর কিউ এস এবং কোণ আর পি এস একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ আর কিউ এস সমান কোণ আর পি এস সমান, আর পি এস এর মান কত? 30°। তাহলে 30° হয়ে যাচ্ছে। অতএব কোণ আর কিউ এস এর মান 30°। ঠিক আছে, দেখো কোণ আর কিউ এস এর মান 30°। কিসের মান চেয়েছে? আর কিউ এস এর মানই চেয়েছে। 5 হয়ে গেল। এবার 6 দেখো। ছয়ের বলছে তিনটে বৃত্ত আছে, এ বি সি কেন্দ্রীয় বৃত্ত আছে। আচ্ছা, ছবিটা আঁকছি আগে। এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত। ঠিক আছে। আচ্ছা, একটা ত্রিভুজ আছে এইরকম, এইটার কেন্দ্র, এইটার কেন্দ্র, এইটার কেন্দ্র, এই যে যোগ করলে এইটা। ঠিক আছে, একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি কেন্দ্রীয়, এটার কেন্দ্র এ, এটার বি, এটার সি। ঠিক আছে, এ কেন্দ্র, বি কেন্দ্র, সি কেন্দ্র বৃত্ত। এ বি সি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এ বি ও সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা স্পর্শবিন্দুটা এখানে পি কিউ আর নাম দিচ্ছি, পি কিউ আর। ঠিক আছে, নাম না দিলেও এখানে হতো। আমরা ধরছি এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, প্রদত্ত এ বি বি সি সি এ 5, 7, 6। এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, সি এ সমান 6 সেমি। হলো, এ বি বিসি সি এ হয়ে গেল। আচ্ছা, ধরি এ কেন্দ্রীয়
বৃত্তের ব্যাসার্ধ সমান x সেমি। আচ্ছা, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান y সেমি, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান z সেমি। এটা ধরে নেওয়া হলো, ঠিক আছে। এরপর তাহলে যেহেতু এটা বলা আছে, তাহলে এ বি সমান 5, এ বি সমান 5 মানে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয়, এ কেন্দ্রীয় ব্যাসার্ধ x আর বি কেন্দ্রীয় y, তাহলে x প্লাস ওয়াইটা 5 হবে। অতএব x প্লাস ওয়াই সমান 5। বিসি, বিসি মানে এইটা, বি কেন্দ্রীয় ব্যাসার্ধ কত y, সি কেন্দ্রীয় হচ্ছে z, তাহলে এই বিসি মানে x y প্লাস z হচ্ছে পুরোটা, মানে বি কিউ প্লাস সি কিউ, বি কিউ ওয়াই সি কিউ জেড, তাহলে y প্লাস z সমান 7। একইভাবে এইটা এসি, এইটা হচ্ছে এ কেন্দ্রীয় আর সি কেন্দ্রীয় 6 সেমি, তাহলে এইটা x এইটা z, তাহলে x প্লাস z সমান 6। আর প্রত্যেকটা সেমি একক হবে, তাহলে তিনটাকে যোগ করে দিলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 7 আর 5 12 হচ্ছে 18 হয়ে যাচ্ছে। এটা ইকুয়েশন, তো এটা দেওয়ার দরকার নেই। তাহলে এইটা থেকে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 18/2 বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9 হয়ে যাচ্ছে। এইটা থেকে যদি আমরা ওয়াই প্লাস জেড মানে দ্বিতীয়টা বাদ দিই, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান এইটা পুরোটা 9, আর এইটা ওয়াই প্লাস জেড ছিল 7 মাইনাস 7, তাহলে ওয়াই ওয়াই কাটছে, জেড জেড কাটছে, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে 2। তাহলে অ্যান্সারটা লিখে দেবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। ঠিক আছে, এটাই হবে অ্যান্সারটা, লিখবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 6 হয়ে গেছে 7-এর। সাতেরটা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা এবিসি, এ বিসি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, যাতে এপি বাই পিবি 2:5, এপি বাই পিবি 2:5 মানে এইরকম মোটামুটি নিচ্ছে, এটা পি। ঠিক আছে, এবার ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এপি বাই পিবি 2/5, এপি বাই পিবি ইজ ইকুয়াল টু 2/5। এরকম হলে কি হয়, তাহলে একইভাবে এ কিউ বাই কিউসিটাও 2/5 হবে। এবার কি চেয়েছে, এখানে চেয়েছে যদি এসি সমান 28 সেমি হয় এ কিউ এর দৈর্ঘ্য কত। তাহলে এসি সমান পুরোটা 28 সেমি, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ কিউ ইজ টু কিউসি 2:5, তাহলে এসিটা পুরোটা, তাহলে এখানে অতএব এ কিউ সমান কত, পুরোটার মধ্যে মানে এই যে 2/5 এসিটাই বলা আছে, তাহলে এই এসিটা 2:5 অনুপাতে ভাগ হবে, এসিটা 2:5 অনুপাতে ভাগ হবে, এ কিউটা এ কিউ এর আনুপাতিক ভাগ হচ্ছে 2/, এটা 2/, নয় এটা 2:5, তাহলে এ কিউ এর আনুপাতিক ভাগ হার কত 2/7, আর কিউসি এর আনুপাতিক ভাগ হার 5/7। ঠিক আছে, এইটা তাহলে এখানে এসি সমান 28 সেমি, এসি সমান 28 সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এ কিউ এর দৈর্ঘ্য কত, তাহলে এ কিউ সমান হয়ে যাচ্ছে, এ কিউ সমান এই যে 2/5 + 2 7 × 28 এত সেমি, 4 7 28, 4 2 8 সেমি। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে এ কিউ এর দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, এখান থেকে অ্যান্সারটা হবে, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে এ কিউ এর দৈর্ঘ্য 8 সেমি। আচ্ছা 7-এর পর 8-এরটা, প্রত্যেকটা অঙ্কের শেষে অ্যান্সারগুলো লিখতে হবে। এই অঙ্কের শেষেও 2 নাম্বার, যেহেতু 1 নাম্বারের বাদে 1 নাম্বারের গুলো যেগুলো আছে সঠিক দাগ নাম্বার দিয়ে উত্তর লেখা, এটাই কাজ। ঠিকঠাক ক্যালকুলেশনটা করে দেখে নিতে হবে।
আর বাকি 2 নাম্বার 3 নাম্বার যা যা প্রবলেম থাকবে সঠিক দাগ নাম্বার, সঠিক ক্যালকুলেশন, তারপরে শেষে অবশ্যই পূর্ণবাক্যে উত্তরটা লেখা। এর পরেরটা বলেছে 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ। আচ্ছা, 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড সমান 25 ডিগ্রি, এখানে হয়ে যাচ্ছে এই যে 18 প্লাস 42/60 এত মিনিট সমান 25 ডিগ্রি, এটা ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে 18 প্লাস 6 দিয়ে 6 7 42, 6 10 60, তাহলে 25 ডিগ্রি, হ্যাঁ কত মিনিট, এটা 10 হয়ে যাচ্ছে, 180 প্লাস 7 এত মিনিট, তাহলে 25 ডিগ্রি এটা হয়ে যাচ্ছে 187/10 এত মিনিট। ঠিক আছে, তাহলে এটা সেকেন্ডে নিয়ে যেতে হলে এটা 25 প্লাস মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে চলে যাব। 25 প্লাস 187/60 ইন্টু 10 এত ডিগ্রি সমান, এটা 600 লসাগু, 600কে গুণ করলে 0 0 5 30 থেকে 3 6 12 3 15 প্লাস 187 এত ডিগ্রি হয়ে যাচ্ছে সমান 15187/600, 15187/600 এত ডিগ্রি হয়ে যাচ্ছে, পুরোটাই ডিগ্রি ঘোরানো হলো। এবার লিখবে যে আমরা কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/180, আর 15187/600 এত ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/180 ইন্টু 15187/600, ঠিক আছে, এত রেডিয়ান হয়ে যাচ্ছে। তাহলে এটা 15187 পাই রেডিয়ান বাই এটা গুণ করলে 0 0 0 648 8 থেকে 4 6 6 4 10 এত পাই রেডিয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা লিখে দিতে পারবে যে এতকে রেডিয়ানে প্রকাশ করলে হবে এত। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু এত পাই রেডিয়ান। অতএব 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড সমান 15187/10800 পাই রেডিয়ান, 15187/10800 পাই রেডিয়ান, এইটা সমান। ঠিক আছে, নেক্সট 9টা। ওয়ান প্লাস 4 সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলেছে। এটা একদমই সহজ দিয়েছে, ছোট্ট অঙ্ক। হ্যাঁ, আচ্ছা কি আছে, 1 প্লাস 4 সেক স্কোয়ার থিটা, 1 প্লাস 4 সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। এবার 1টাকে যে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা নেবো সেটা করা যাবে না কিন্তু, কারণ মাইনাস চলে আসছে, যে স্কোয়ারের আগে মাইনাস, স্কোয়ারটার আগে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার, ট্যানের আগে মাইনাস চলে এলো, সেটা আর হচ্ছে না। যদি এটা সাইনের ফর্মে থাকতো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা যেত, তাহলে আমরা সহজেই লিখে দিতাম। হ্যাঁ, তাহলে এখানটাকে কোন একটাকে ঘোরাতে হবে, কিভাবে আমরা ঘুরিয়ে নেব, এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 ইন্টু সেক স্কোয়ার থিটাটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার, পুরোটাকে প্লাসে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এবার ট্যানটাকে ঘোরালে কি হতো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে এখানে হয়ে যেত সেক স্কোয়ার থিটা মাইনাস 1, মাইনাস চলে আসছে, তাই আমরা পুরোটা চেষ্টা করছি প্লাসে নিয়ে যেতে। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা 1 প্লাস, এবার গুণ করলে 4 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 ট্যান 4 থিটা, এটা 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার করলে এইটাই আসছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্ম চলে আসছে। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ আকারে প্রকাশ হলো। তাহলে এখানে লিখে দেবে যে এটাই পূর্ণবর্গ রূপ। হ্যাঁ, তাহলে এইটা লিখে দিতে পারো এর, অতএব 1 প্লাস 4 সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা এর পূর্ণবর্গ আকার হলো 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে,
1 প্লাস 4 সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা এর পূর্ণবর্গ আকার হলো 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার 9 হয়ে গেল 10-এরটা। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা ক্লাসে। যে সমস্ত এবং কোচিং চলছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, এবার 10-এরটা। 10-এর কি বলছে? বলা আছে কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, সমকতলের ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর। কোনো মানে ইউনিটটা এককটা দেওয়া নেই, ঠিক আছে? তাহলে দেখাতে বলেছে। তাহলে চোঙের আয়তন কত? লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান ভি। লম্ব বৃত্তাকার চোঙের আর কি দেয়া আছে? দেয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এস, ঠিক আছে? আচ্ছা, উচ্চতা এইচ, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা সমান এইচ, ঠিক আছে? আর দেওয়া আছে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ। লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর, ঠিক আছে? এবার আমরা কি জানি? অতএব ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, আর এস ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ। এটা হয়তো এবার বলেছে যে কোনো লম্ববৃত্তাকার চোঙের তাহলে এস সমান এইটা 2 পাই আর এইচ। তাহলে এখানে আমরা ভি নেওয়ার জন্য কি করছি? পাই আর স্কোয়ার এইচ নেব, ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল বা এস ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার এইচ করে নিচ্ছি। কি করলাম এখানে? 2 পাই আর স্কোয়ার এইচ মানে পাই আর স্কোয়ার এইচ করেছি, তাহলে কি দিয়ে ভাগ করেছি? একটা আর দিয়ে ওপর নিচে গুণ করেছি, আর দিয়ে ওপর নিচে গুণ করা আছে। আচ্ছা, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে এইটা। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এইটা সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে এই যে এটা আছে 2 পাই আর, তাহলে ভি এখান থেকে নিতে হবে যেহেতু, তাহলে এখানে 2 আছে, পাই আর আছে, আমরা আর এইচ দিয়ে গুণ করছি ওপর নিচে, ইন্টু এটা আর প্লাস এইচ বাই আর এইচ। এই আর এইচটা গুণ হলো, এটা কেটে দিলেই আগের লাইনে চলে আসছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে বা এস ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার এইচ। এবার ব্র্যাকেটের মধ্যে যদি ভাঙি, আর বাই আর এইচ প্লাস এইচ বাই আর এইচ, বা এস ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার এইচ মানে 2 ভি। আর এটা আর আর কেটে গেলে 1 বাই এইচ, এইচ এইচ কেটে গেলে 1 বাই আর, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে 2 ভি ইন্টু 1 বাই এইচ প্লাস 1 বাই আর, ঠিক আছে? এটাই দেখাতে বলেছে, তাহলে লিখে দেবে প্রমাণিত। দেখো, ঠিক আছে? নেক্সট 11টা। চলে যাব। বলছে 6√3 সেমি ব্যাসার্ধের একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনক তৈরি করা যাবে তার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের ব্যাসার্ধ কত? এই যে যদি একটা গোলক হয়, এইটা গোলক, এই গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনক তৈরি করা যাবে, যে গোলকের যেটা ব্যাস সেটা ঘনকের বাহু হতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। গোলকের যেটা ব্যাস সেটা ঘনকের বাহু। তাহলে এই যে গোলকের ব্যাস এইটা, তাহলে ঘনকের ব্যাসটা যদি এইটা বাহুটা এইটা হয়, তাহলে সেটাই সর্ববৃহৎ হবে কিন্তু, হ্যাঁ? মানে তার বেশি তো এই দিকের বাহুটা, তার বেশি তো করা যাচ্ছে না। এই দিকের বাহুটা বেশি থাকলেও এই বাহুটা আর বেশি হচ্ছে না, তাহলে এই ব্যাসটাই ম্যাক্সিমাম বাহু হবে ঘনকের। আচ্ছা, তাহলে এত সেমি ব্যাসার্ধের গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান 6√3 সেমি, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ। অতএব গোলকের ব্যাস সমান, এটা 6√3 প্লাস 6√3 একবারে 12√3 সেমি লিখে দিচ্ছি, ঠিক আছে?
এবার সর্ববৃহৎ যে ঘনক পাবো, সর্ববৃহৎ ঘনকের সর্ববৃহৎ ঘনকের বাহু কত? সর্ববৃহৎ ঘনকের বাহু এখান থেকে এইটাই হয়ে যাচ্ছে 12√3 হয়ে যাচ্ছে এত সেমি, এইটাই সর্ববৃহৎ ঘনকের বাহু। হ্যাঁ, এবার কি চেয়েছে? সর্ববৃহৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে সর্ববৃহৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, অতএব সর্ববৃহৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সর্ববৃহৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, এটা 6 ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 6 ইন্টু এই যে 12√3 তার স্কোয়ার এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 12 ইন্টু দুটো √3 স্কোয়ার 3 এত বর্গ সেমি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 6 বলছে। এটা কি দেওয়া আছে? এত সেমি ব্যাসার্ধের একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনক তৈরি করা যাবে। হ্যাঁ, তাহলে এইটাই হয়ে যাচ্ছে, এটা গোলক থেকে যে ঘনক, এইটা গোলকের ব্যাস, এটাই হবে। তাহলে চলে আসছে 12 144 ইন্টু 3 6 18 এত বর্গ সেমি। তাহলে 144 ইন্টু 18, 4 8 32 2 হাতে 3, 4 8 32 3 35 5, 4 8 32 হাতে 3, 4 8 35 5 হাতে 3, 8 8 3 11 ইন্টু এটা 1 4 4 2 5 4 9, 4 5 1 1 2। ঠিক আছে, এইটা আসছে 32 2 হাতে 3, 4 8 35 5 হাতে 3, 8 8 3 11, 4 4 1 2 5 4 9, 4 1 5 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2592 বর্গ সেমি। এইটাই সর্ববৃহৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 কিন্তু এটা 216 আছে। 216 হয়তো আসতো যদি 216 এইটা ব্যাস বলতো, 6√3 যদি ব্যাস বলতো তখন 216 এসে যেত। তখন কি হতো? 6 ইন্টু 6√3, তাহলে 6 ইন্টু এটা স্কোয়ার, হ্যাঁ বাহু স্কোয়ার 6 তাহলে 6 ইন্টু এটা স্কোয়ার করলে 6 ইন্টু 6 তখনও বেশি হচ্ছে। তো 3 6 গুণ করলেই 6 6 36, 216 তার সঙ্গে 3 গুণ তখনও বেশি হতো। হ্যাঁ, এটাই কিন্তু আসবে, যেটা ঘনকের যেটা সর্ববৃহৎ যেটা গোলক, এই যে গোলকের যেটা ব্যাস সেটাই হবে, গোলকের যেটা ব্যাস সেটাই হবে সর্ববৃহৎ একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনক, গোলকের ব্যাসটাই ঘনকের বাহু হবে। হ্যাঁ, গোলকের ব্যাসটাই ঘনকের বাহু, সেখান থেকে 6a² সূত্র ফেলা আছে। 12টা লাস্ট। একটি পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যমা তৈরি করতে বলেছে। XF এইরকম, XF আছে 25 26 27 28, 25 26 27 28, 4 6 7 5, 4 6 7 5 এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে সামেশন অফ এফ কত? সামেশন অফ এফ সমান 6 4 10 আর 7 17 আর 5 22, তাহলে টোটাল 22টা পদ আছে। এখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা, এইটা এইভাবে লিখছে, এইভাবে লিখছে, এইখানে x, এইখানে f হচ্ছে, এইটা ক্রমযৌগিক পরিসংখ্যা, এইভাবে লেখা হচ্ছে। x আছে 25 26 27 28, 25 26 27 28, 4 6 7 5, 4 6 7 5, এইটা হয়ে যাবে 4, এটা হবে 6 4 10, 10 এর সাথে 17, 17 আর 5 22, টোটাল 22টা পদ আছে, জোড় সংখ্যক পদ। ঠিক আছে, তাহলে কততম পদটা হবে? তাহলে এখানে মধ্যমা সমান এখানে হয়ে যাচ্ছে যে টোটাল যেহেতু 22টা পদ আছে, 22কে 2 ভাগ করলে 11, মানে জোড় সংখ্যক পদ থাকলে মাঝে দুটো পদের সমষ্টি বাই 2, 11তম পদ প্লাস
11তম পদ প্লাস 12তম পদ বাই 2। ঠিক আছে, আচ্ছা এখানে মধ্যমা এ করলেও হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে এখানে 11তম পদটাও, এখানে এই যে 10তম পদ, 10টা পদ হচ্ছে প্রথম 4টে পদ 25, তারপরে 5 থেকে শুরু করে 10টা পদ হচ্ছে 10তম পদ পর্যন্ত 26, তারপরে 11 থেকে শুরু করে 17তম পদ পর্যন্ত 27। তাহলে এইটা 27 প্লাস 27 বাই 2 সমান 54/2 ইজ ইকুয়াল টু 27। তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 27। হ্যাঁ, এখান থেকে তাহলে 1 2 3 4 মডেল কোশ্চেন সেট 11-এর 1 2 3 4 পেজ নাম্বার 574 কমপ্লিট হয়ে গেল। আজকের মধ্যে এখানে স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।